এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি 2025 কে টার্গেট করে লাস্ট মিনিটে একটা মেসেজ সেট নিয়ে এসেছি। এই মেসেজে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আসন্ন যে পরীক্ষা হবে বা আসন্ন পরীক্ষা হতে চলছে সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির উপর। বিভিন্ন ম্যাথের ক্লাস এবং সায়েন্সের ক্লাসগুলি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্টে তোমরা গিয়ে দেখতে পারো। তাহলে সেই ক্লাসগুলি দেখলে তোমাদের পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসবে সেগুলি একটু অনুধাবন করতে পারবে। তবে দেখো সেই ক্লাসে কি কি অঙ্ক রয়েছে। প্রথমে এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে সেটি হলো অনুপাত সমানুপাত রিলেটেড অঙ্ক। 8x এবং 3 চতুর্থ সমানুপাতি 45, তবে x এর মান নির্ণয় করো। চতুর্থ সমানুপাতে চারটা পদ থাকবে, তাহলে 8x এবং 3 এত এর চতুর্থ সমানুপাতি হলো 45, মানে অ্যান্সারটা দিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বর পদটা হলো 45। তাই 4 নম্বর পদ বের করার ফর্মুলা কি সেটা আমাকে জানতে হবে। 4 নম্বর পদ বের করার ফর্মুলা হলো দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম। এই ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করব। 4 নম্বর পদের মান দেওয়া রয়েছে, তার মান 45, দ্বিতীয় পদের মান x, আর তৃতীয় পদের মান হলো আমাদের 3, আর প্রথম পদের মান হলো আমাদের 8। তাহলে 3 15 45, তাহলে 8 15 120, তাহলে x এর মান বাড়াবে 120। অপশন সি। একটি সাধারণ বহুভুজের অন্তস্থ কোণ 150 ডিগ্রি, তাহলে বহুভুজের ঠিক কি রূপ হবে, মানে বাহু সংখ্যাটা কত সেটা আমাকে জানতে বলেছে। তাহলে একটা বহুভুজের অন্তস্থ কোণ এর মান 150 ডিগ্রি। আর এখান থেকে একটা ফর্মুলা আমাদের জানতে হবে, সেটা হলো কি কোন একটা বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণ যোগ করলে সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে ফর্মুলাটা আমাদের দাঁড়ালো কোন একটা সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ যদি আমি যোগ করি তাহলে উত্তর পাবো 180 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণের মান দেওয়া রয়েছে 150 ডিগ্রি, তাহলে বহিঃকোণের মান হবে 30 ডিগ্রি। 150 যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে প্রতিটি বহিঃকোণের মান 30 ডিগ্রি। এখন প্রশ্ন হলো কেন তুমি বহিঃকোণের মান বের করছো? বহিঃকোণের সাহায্যে আমরা বাহু সংখ্যা বের করতে পারি। তাহলে বাহু সংখ্যা বের করার একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ। প্রতিটি বহিঃকোণ, তাই 360 ডিগ্রি আর প্রতিটি বহিঃকোণের মান হলো 30 ডিগ্রি। 3 12 36, তাহলে 12 হবে আমাদের বাহু সংখ্যা। এটাই এখানে বের করতে বলছে, বাহু সংখ্যা কতগুলি? 12 মানে দ্বাদশ ভুজ। অপশন ডি। একটি বালককে তার বিদ্যালয়ে পৌঁছতে 30 মিনিটের মধ্যে 4 কিলোমিটার ভ্রমণ করতে হয়েছিল। যদি সে 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগে অর্ধেক যাত্রা অতিক্রম করে, তাহলে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করে তার গতিবেগ কত? তাহলে কোনো একজন বালক সে 30 মিনিট মানে হাফ ঘন্টায় 4 কিলোমিটার পথ যায়, তার গতিবেগ কত? তাহলে 4 কিলোমিটার পথ যাবে হাফ ঘন্টায়, তো ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করব, এটাই আমি করলাম। তাহলে ভাগ করে ক্যালকুলেশন করে দাঁড়াবে আমার 4 2 করে 8, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার হলো গতিবেগ তার। যদি সে 12 কিলোমিটার পার আওয়ার বেগে অর্ধেক যায়, তাহলে বলছে বাকি যে অবশিষ্ট দূর রয়েছে, বাকি অর্ধেক দূরত্ব রয়েছে, সেটা সে কত বেগে গমন করবে। কোনো অঙ্কে যদি দেখবে টোটাল এই যে অর্ধেক গেল আবার বাকি অর্ধেক গেল, ফিরে আসলো গেল ফিরে আসলো, বা অর্ধেক অর্ধেক এরকম কনসেপ্ট দেওয়া থাকবে, তখন তোমাকে বুঝতে হবে এটা কি এভারেজ যে স্পিড রয়েছে সেই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এভারেজ স্পিড বের করার ফর্মুলা হলো এভারেজ স্পিড বের করার ফর্মুলা হলো 2ab বাই a প্লাস b। এভারেজ স্পিডের মানই দেওয়া রয়েছে 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে এভারেজ স্পিড জায়গায় বসাবো 8। 2ab তার মানে কি এভারেজ স্পিড কি কোনো গেল আসলো, বা অর্ধেক গেল বাকি অর্ধেক ভ্রমণ করলো, বাকি অর্ধেক যাত্রা করলো, এরকম দেওয়া থাকতে পারে। আবার কোনো অর্থ গেল আবার আসলো, সেই কন্ডিশন থাকতে পারে। সেই টাইপের ক্ষেত্রে আমরা ইউজ করবো এভারেজ স্পিডের ফর্মুলা। তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা হলো 2ab বাই a প্লাস b। a আর b মানে কি বেগের মান। তাহলে প্রথম অর্ধেকের বেগ হলো 12 কিলোমিটার পার আওয়ার, কিন্তু সেকেন্ড যে পরবর্তী অর্ধেকের বেগ দেওয়া নেই, আমাদের b ধরে নিলাম। একই রকম ভাবে এর জায়গায় 12 বসবে, তার পরবর্তী অর্ধেকের বেগ দেওয়া নেই, তার মানে b। এই b এর মান বের করলে আমাদের অঙ্ক হবে। 2 দিয়ে কাটাকাটি করলাম, 4 দোকানে 8, 3 4 12, তাহলে 3b ইকুয়াল টু 12 প্লাস b। 3b 2b ইকুয়াল টু 12, তাহলে b এর মান আমরা এখান থেকে ফাইন্ড আউট করব 6 কিলোমিটার পার আওয়ার। অপশন বি।
একজন দোকানদার ক্রয় করার পাশাপাশি বিক্রয় করার সময় ওজনে 12% প্রতারণা করে লাভের হার কত? সে কিনেছিল 100 টাকা, দাম যদি থাকে, তাহলে কেনার সময়ও কি 12% প্রতারণা করে, তার মানে 12% বেশি টাকা নেয়, তার মানে 112 টাকা, কিন্তু দেওয়ার সময় সে কম দিবে, তার মানে কি 88। একেই আমাদের সিম্পলি করে নেই। তাহলে 4 দোকানে 8, 11 3 32, 4 8 32, 8 3 32, 4 22 88, 2 দিয়ে দিলে 14, 2 দিয়ে হলো 11। তাহলে কতটা তার লাভ হলো? এটা আমাদের এসপি। প্রতারণা করেছে তাহলে বেশি দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য, কিনেছে নিয়েছে কম, তাহলে কম, তাই না? তাই তো লাভ হলো। তাহলে তার লাভ কতটা হলো? 14 থেকে 11 বিয়োগ করতে হবে 3, আর লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর বের করি, 3/11 ইন্টু 100, তাহলে 300/11। তাহলে 11 দোকানে 22, 30 থেকে 22 গেলে হবে 8, 30 থেকে 22 গেলে 8 80, তাহলে 7 11 77, তাহলে 27 পয়েন্ট সামথিং, তার মানে আমাদের সঠিক উত্তর অপশন এ। বারোশো টাকার একটি অঙ্ক চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিকী কিন্তু বলেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি সুদের হার বার্ষিক 10%, তাহলে 18 মাসে মোট অঙ্ক কত হবে? 18 মাস। তাহলে এই টাইপের অঙ্ক তোমাকে কতগুলো জিনিস মনে রাখতে হবে, যেমন প্রিন্সিপাল নিয়ে কোনো অসুবিধা নেই। তোমাকে এই টাইপের অঙ্ক যদি অর্ধবার্ষিকী বলে, তাহলে ত্রিবার্ষিক বলতে পারে, ত্রৈমাসিক হারে বলতে পারে। সেই ক্ষেত্রে তোমাকে দুটো জিনিসকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটা হলো টাইম আর রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো টাইম দেওয়া ছিল 18 মাস, তাহলে 18 মাসকে আমি বলতে পারি 6 মাস, 6 মাস, 6 মাস ইনস্টলমেন্ট আকারে ভালো, যেহেতু অর্ধবার্ষিকী বলছে, তার মানে ইয়ার আমাকে নিতে হবে 1 2 3, তার মানে ইয়ার আমাদের নিতে হবে 3 বছর গেল। সুদের হারও কিন্তু তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যখন ষান্মাসিক বলবে তাহলে 12 মাসে 10%, 6 মাসে তাহলে কত হবে? 5%, তাহলে আর এর মান হলো 5%। এখন এর সাহায্য নিয়ে প্রিন্সিপাল 1200 টাকা, টাইম 3 বছর এবং রেট অফ ইন্টারেস্ট 5% হারে যেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হবে সেটা বের করতে বলছে। এখানে সুদে আসলে সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, এই হলো কথা। তাহলে 1 বছর, 2 বছর, 3 বছর, তাহলে 1200 টাকার উপর 5%, তাহলে 5 12 60 প্রথম বছর। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি জানি? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তাহলে 1200 5% 60 তো হবেই, আবার 60 এর উপরে 5%, তাহলে কত হয়? 5 6 30, 5 6 30 3, দেখো 60 এর 5%, 5/100, 0 0 কাটো, 5 দোকানে 10, 3 হবে, তাহলে এই যে 3। আবার কি হবে 3 নম্বর বছরে? 1200 উপর 5%, তাহলে 1200 উপর 5% 60, কারণ প্রত্যেকটার উপরে হবে, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরের ক্ষেত্রে সবার উপরেই তো হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। 60 এর ক্ষেত্রে 5%, তাহলে কত হবে? 3, এই 60 এর উপর 5%, 3, এই 3 এর উপর 5%, তাহলে 3 5 15, 15/100, তাহলে 0.15। এই টোটালটা যদি আমি যোগ করি, তার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবো, তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট 180 আর 9, তাহলে 109.15, 189.15, টোটাল কম্পাউন্ড যদি বলতো কত, তাহলে অ্যান্সার করতাম আমরা 189.15। কিন্তু আমাদের সুদে আসলে বের করতে হবে, তাহলে প্রিন্সিপাল 1200 এর সঙ্গে 189.15 যোগ করতে হবে, তাহলে 5 1 9 8 2 1 3, তাহলে 1389.15, এটাই হবে আমাদের অ্যামাউন্ট সুদে আসলে। একটি ট্যাঙ্ক 9 ঘন্টা একটি কল দ্বারা পূর্ণ হয়, যাই হোক একটি ফুটোর কারণে ট্যাঙ্কটি পূর্ণ করে 10 ঘন্টা সময় নেয়। ট্যাঙ্কটি পূর্ণ হলে কলটি বন্ধ হয়, ফুটো হওয়ার কারণে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে? তাই 9 ঘন্টায় পূর্ণ করে, আর এটা 10 ঘন্টায় খালি করে, তাহলে টোটাল এলসিএম আমি নেব, তাহলে কত হবে? 9 10 90 30 90, তাহলে 9 10 90, তাহলে এরপর একটা পূর্ণ করে প্রথমেরটা, পরেরটা খালি করে, তাহলে আমাদের টাইম লাগবে দুটো যখন একসঙ্গে কাজ করবে, তাহলে কতটা সময় লাগবে খালি হতে, সেটাই আমাকে বের করতে বলছে। টোটাল ইউনিট কাজ, একটা ভর্তি করে একটা খালি, তাহলে আলটিমেট এফিসিয়েন্সি কত? +10 আর -9, তাহলে কত হবে? +1, তাহলে 90/1, 90 ঘন্টা। ঠিক আছে, একটি ট্যাঙ্ক পূর্ণ, একটি 9 ঘন্টা পূর্ণ করে, যাই হোক পুরোর কারণে, ঠিক আছে। দুটি নল পিও কিউ যথাক্রমে 1835 মিনিট একটি ট্যাঙ্কি পূর্ণ করে, যদি উভয়কে একসাথে খোলা হয় 10 মিনিট শেষে পিকে বন্ধ করে, তাহলে অবশিষ্ট ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে? তাহলে পি আর কিউ দুটোই পূর্ণ করে, তাহলে একটা করে 28 মিনিটে, পরেরটা করে 35 মিনিটে, তাহলে এখান থেকে আমি টোটাল ইউনিট কাজ বের করব, তাহলে 28 আর 35 এলসিএম নিতে হবে, সেটা হবে 140,
তাহলে কত দিয়ে যায়, 5 আর 40 শূন্য, 5 2 4 4, তাহলে 5 হবে এফিসিয়েন্সি, টোটাল ইউনিট কাজ, এটা আমাদের টাইম। টোটাল ইউনিট কাজ 140, 28 এর 25 এলসিএম নিলে, তাহলে 140 কে যদি আমি টাইম দিয়ে ভাগ করে এফিসিয়েন্সি পাবো, তাহলে 140 কে 28 দিয়ে যদি আমরা ভাগ করে তাহলে 5 হয়, এটাই হলো এফিসিয়েন্সি। একই রকম ভাবে কিউর ক্ষেত্রে এফিসিয়েন্সি হবে 140 কে 35 দিয়ে ভাগ করবো, তাহলে 35 দোকানে 70, 70 দোকানে 140, 4 দিয়ে গুণ করলে হবে 35 কে, এই হলো এফিসিয়েন্সি। তাহলে বলছে যদি উভয়কে একসাথে খোলা এবং 10 মিনিট শেষে পিকে বন্ধ করে দেওয়া হয়, তার মানে 10 মিনিট শেষে পিকে বন্ধ করে দেওয়া হয়, 10 মিনিট শেষে পিকে বন্ধ, তাহলে পি 10 মিনিট কাজ করবে, তাহলে পির এফিসিয়েন্সি 5, 10 মিনিটে কত ইউনিট কাজ করলো, 5 10 50 ইউনিট কাজ করলো, তাহলে কত ইউনিট কাজ বাকি রইলো, রিমেইনিং কাজ। উভয়কে যদি উভয়কে যদি একসাথে খোলা এবং 10 মিনিট শেষে পিকে, অর্থাৎ 10 মিনিট তো দুজনেই কাজ করেছিল, একটু ভুল হয়ে গিয়েছে, 10 মিনিট দুজনেই কাজ করেছিল, তাই 10 মিনিট দুজন কাছে টোটাল এফিসিয়েন্সি কত, 5 4 9, যেহেতু 10 মিনিট প্রথমে দুজনেই কাজ করছে, তাই টোটাল ইউনিট কাজ হবে 9 10 90, তারা 90 ইউনিট কাজ করলো দুজনে মিলে। তারপরে তাহলে কত ইউনিট কাজ বাকি রইলো, তাহলে 140 এর থেকে 90 বিয়োগ করতে, তাহলে 50 ইউনিট কাজ বাকি রইলো। এই 50 ইউনিট কাজ কে করবে, যেহেতু পি কে বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে কিউ করবে এই 50 ইউনিট কাজ, তাহলে পি কিউর এফিসিয়েন্সি হলো 4, তাহলে কিউর এই 50 ইউনিট বাকি কাজটা করতে কিউ টাইম লাগবে, এই 50 ইউনিট কাজ করবে হলো কিউ, তাহলে কিউর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, তাহলে কাটাকাটি করলে 25 আর 4 করলে 2, তাহলে 12.5 মিনিট, অপশন এ। মানুষ এত টাকায় 12টি খাট বিক্রি করে 4টি খাটে ক্রয় মূল্যের সমান লাভ অর্জন করে, তাহলে ক্রয় মূল্য, একটি খাটের ক্রয় মূল্য কত টাকা, তাহলে 12টি খাটের এসপি মাইনাস 12টি খাটের সিপি, লাভটা হলো কি 4টি খাটের সিপির সমান, এই হলো লজিক। প্রথম কন্ডিশন সাজিয়ে না, 12টি খাটের বিক্রি করে 4টি খাটের ক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে 12টি খাটের বিক্রয় মূল্য থেকে 12টি ক্রয় মূল্য বিক্রি করবো, তা 4টা খাটের কি হবে, ক্রয় মূল্যের সমান হবে, তাহলে এখান থেকে আমি বলতে পারি 12টার এসপি ইজ ইকুয়াল টু 16টার সিপি, আর 12টার বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 12,800, তাহলে আমাকে বলছে একটার ক্রয় মূল্য কত, তাহলে 12টার বিক্রয় মূল্য 12,800 আর 16টার ক্রয় মূল্য 12,800, তাহলে আমি বলতে পারি 16টার ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 12,800, কেন, যেহেতু আমাকে একটার ক্রয় মূল্য বের করতে হলে। এখন বলছে একটার সিপি কত, তাহলে 16 দিয়ে ভাগ করে দাও, 8 16 6টা 38 4 4 12, 8 16 128, পাশে দুটো শূন্য, অপশন বি। পরেরটা বীজগণিতিক অঙ্ক, বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, তবে এত এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে উভয় পাশে যদি x দিয়ে ভাগ করে তাহলে x মাইনাস 2 প্লাস 1 বাই x, আর 0 কে x দিয়ে ভাগ করলে 0ই হবে, তাহলে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2, আমাকে বের করতে বলছে x কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান। যখন কোনো এক্সপ্রেশন দেখবে x প্লাস 1 বাই এক্স আকারে রয়েছে আর তোমাকে x কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করতে বলে, তখন দুটাকে মনে মনে এ ভাববে, আর যদি x কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করতে পারে তাহলে ফর্মুলা হবে a কিউব মাইনাস 3a, ডাইরেক্ট তুমি এর মান বসিয়ে দাও, 2 এর কিউব 8, 3 দোকানে 6, তাহলে 8 এর থেকে 2 গেলে 6 গেলে 2। একটি রেডিওর বাজার দর 1200 টাকা, দোকানদার 12% ছাড় দেয়, তারপর তার 32% লাভ হয়, তাহলে যদি কোনো ছাড় না হয় তাহলে লাভের শতাংশ কত তা নির্ণয় করতে। বাজার দর 1200 টাকা, তার উপরে 12% ছাড় দিল, তাহলে 88% ছাড় দিলে তো এসপি হয়ে গেল, আমাকে ক্রয় মূল্য আনতে হবে, তাহলে 32% লাভ, তাহলে 100 উপরে যাবে আর 32 লাভ জন্য 132 নিচে, এখন ক্রয় মূল্যে এসে গেল। এই শূন্য কাটো, 12 দিয়ে কাটাকাটি, আচ্ছা 12 কে 12, 13 8 11 88, তাহলে আমাদের সিপি বেরোলো 800 টাকা। এখন কি বলছে, যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে লাভের হার শতাংশ কত হবে, ছাড় না দেওয়া হলে তাহলে 1200 টাকায় বিক্রি হবে, তার মানে 1200 টাকায় বিক্রি হবে, তাহলে 1200 টাকায় যদি বিক্রি হয় লাভ কতটা হলো তার 400 টাকা, আর লাভের হার আমরা বের করবো কস্ট প্রাইসের উপরে, ডিভাইডেড বাই 800 ইন্টু 100, 50%, অপশন ডি। a/3 ইকুয়াল টু b/4 c/7, তবে এর মান নির্ণয় করতে হবে, ডাইরেক্ট তুমি এখানে মান বসিয়ে দিতে পারবে, কেননা কি a/3
ইজ ইকুয়াল টু বি বাই 4 ইকুয়াল টু সি বাই 7। একে তুমি এক্স ধরতে পারো, তাই আমি বলতে পারি এ ইকুয়াল টু 3x, বি ইকুয়াল টু আমরা পাবো 4x, সি ইকুয়াল টু আমরা পাবো 7x। তাহলে এই মানটা এখানে বসাতে হবে a প্লাস বি প্লাস সি, তাহলে 4 3 7 4 3 7 7 7 14, তাহলে 14x। নিচে দিতে হবে সি কে, সির মান 7x, 7 দোকানে 14, 2 হবে সঠিক উত্তর। প্রদত্ত চিত্রে এবি ইস টু বিসির মান এত, তাহলে এডি ইস টু এবির মান কত? তাহলে এবির মান দেওয়া রয়েছে 4 আর বিসির মান 5, তাহলে আমি বলতে পারি এসির মান হবে 5 4 9। এর জন্য একটা ফর্মুলা রয়েছে, যদি কোনো একটা বৃত্ত থাকে তার একটা স্পর্শক থাকে এডি এরকম, আর মাঝখানে একটা ছেদক থাকে এইভাবে, তখন এই ফর্মুলা হলো এডি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি গুণন এসি। এই হলো ফর্মুলা, তাহলে মনে রাখবে এই ফর্মুলাটা। এডি স্কয়ার, তাহলে এডির মান আমাকে বের করবো আমরা, তাহলে এডি স্কয়ার ইজ ইকুয়াল টু এবির মান 4 আর এসির মান 5 4 9 হবে ইন্টু 9, তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে এডির মান আমরা পাবো 6 বর্গমূল করলে, তাহলে এডির মান বেরোলো 6। এখন কি বলছে এডি ইস টু এবির অনুপাত, তাহলে এডি ইস টু এবি, এডির মান 6 আর এবির মান 4, তাহলে 2 দিয়ে দিলে 3 ইস টু 2, তার মানে অপশন বি। 15,000 টাকায় একটি ব্যবসায়ী 2 মাস পর বি 12,000 টাকা সহ ব্যবসায় যোগ দেয় এবং আর 2 মাস পর এক তৃতীয় ব্যক্তি সি এত টাকা ব্যবসায় যোগ দেয়, 1 বছর পর মোট লাভ এত হয়, তবে এ কত লাভ্যাংশ পাবে? তিনজন ব্যবসায়ী ছিল, অংশীদারি কারবারের অঙ্ক এ বি আর সি। তাহলে এ 15,000 টাকা দিয়ে ব্যবসায় নামে, এর টাকা তার মানে সমস্ত বছর খাটবে, মানে 1 বছর খাটবে। তাহলে আমরা জানি প্রফিট ইকুয়াল টু অ্যামাউন্ট ইনটু টাইম, তাহলে প্রফিটের আমি রেশিও বের করবো, তাহলেই প্রফিটের রেশিও বের করবো, কারণ কি মোট লাভ দেওয়া রয়েছে, লাভের থেকে কে কতটা পাবে, এই জন্য তাদের মধ্যে তিনজনের প্রফিটের রেশিও বের করে নিতে হবে, লাভের রেশিও বের করতে হবে। লাভ মানে কি অ্যামাউন্টকে টাইম দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো লাভ। তাহলে অ্যামাউন্ট এর কত 15,000, তাহলে এর টাকা খাটে কত 1 বছরের বিজনেস, তার মানে এর তো কোনো টাকা কোনো পরে যুক্ত হয়নি, প্রথম দিকেই ছিল ব্যবসায়, তার মানে বছর খাটবে 1 বছর, তার মানে এই 15,000 15,000 তিনটা শূন্য আমি কেটে দিলাম, যে প্রত্যেকটার মধ্যে দেখো 15,000 12,000 তিনটা করে শূন্য আছে, 15 ধরবো, আর কি অনুপাত আকারে আছে তো সব শূন্য কাট কেটে যাবে তিনটা তিনটা করে, তাহলে 1 বছর মানে 12 মাস খাটলো, এই যে 15 ইন্টু 12, তাহলে এই যে এখন এটা প্রফিট হয়ে গেল, যেহেতু কি প্রিন্সিপালকে টাইম দিয়ে গুণ করে দিলাম। একই রকম ভাবে বি কি বলেছে, বি হলো 12,000 টাকা, 12 নেবো তিনটা শূন্য কেটে দিয়েছি, 2 মাস পর, তাহলে 2 মাস পর হলে তাহলে কত খাটবে, 12 থেকে 2 বিয়োগ করে নাও 10। একই রকম ভাবে সি 10,000 টাকা, তিনটা শূন্য কেটে দিয়েছি সবগুলোর থেকে 10, তার থেকে 2 মাস পর, তাহলে এই সিট টাকা কাটবে 8 মাস। এবার তোমাকে প্রফিটের রেশিও নিয়ে আসতে হয়, 4 দিয়ে যাচ্ছে কাটাকাটি, 3 4 12, 3 4 12, 4 দোকানে 8, 3 15 45, 3 10 30, 10 দোকানে 20, আবার যায় 5 দিয়ে, 5 9 45, 5 6 30, 4 5 20, 9 6 5 19, তাহলে টোটাল আমাদের প্রফিট হলো 19 অনুপাত আকারে। এই টোটাল প্রফিটের ভ্যালু দেওয়া রয়েছে 5700, তাহলে একের ভ্যালু আমরা পাবো 3 19 57 300। আমাকে এখান থেকে বের করতে এর লাভ্যাংশ কত, মানে 9 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে 9 এর ভ্যালু হবে 3 9 27 2700। একটি শঙ্কু আকৃতির পাত্রের হেলানো পাশের উচ্চতা 25 সেমি, তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এত, শঙ্কু আকৃতির পাত্রের আয়তন কত? তাহলে একটা শঙ্কু আকৃতির পাত্র ছিল, যে শঙ্কু পাশের উচ্চতা মানে যেটাকে বলে তির্যক উচ্চতা, মানে এ, এই যে বি হলো 525, তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই যেটা দিয়ে তৈরি হয়েছে মোড়া হয়েছে সেটা নিচেরটা কিন্তু না, যা দিয়ে মোড়া হয়েছে সেটার ক্ষেত্রফল 175 পাই সেন্টিমিটার স্কয়ার। আমাকে বলছে আয়তন নির্ণয় করতে হলে শঙ্কুর আয়তনের ফর্মুলা জানতে হবে তোমাকে, তাহলে শঙ্কুর আয়তন বের করার ফর্মুলা হলো 1/3 পাই আর স্কয়ার এইচ। আমরা দেখো আর আর এইচ জানি না, তাহলে আর আর এইচ এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে শঙ্কুর, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা তো আমরা জানি, সেটা হলো পাই আর এল, তাহলে পাই আর এল ইজ ইকুয়াল টু 175 পাই। ঠিক, আবার তির্যক উচ্চতা এল এর মান আমাদের জানা, তাহলে এখানে এল এর মান বসিয়ে দিলে আমি আর এর মান বের করতে পারবো, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, আর 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 এল এর মান 25,
তাহলে ইন্টু এখানে 25, 175, 5 7 35, 7 14 17, তাহলে আর ইকুয়াল টু আমি বের করলাম 7। তাহলে এই যে আর ব্যাসার্ধের মান সেটা হলো 7। তাহলে আমাদের হাইটের তো দরকার আয়তন বের করতে গেলে, তাহলে হাইট লাগবে আমাদের। তাহলে মানে কি, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার, যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, তার মানে হাইট আমাকে বের করতে হবে। তাহলে অতিভুজ আমাদের 25, তাহলে √25 স্কয়ার মানে 625, আর এখানে লিখে দিচ্ছি এটা। তার থেকে আমাকে ব্যাসার্ধটা বিয়োগ করতে হবে, 7 7 স্কয়ার, তাহলে 625 মাইনাস 49, 15 থেকে 9 গেলে হবে 6, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে 536 হলো 24 বর্গমূল। তাহলে 24 আমাদের বেরোলো হলো, এই শঙ্কুর হাইটটা হলো 24, শঙ্কুর হাইট হলো 24। আমাদের শঙ্কুর এখন আয়তন বের করতে হবে। আয়তন ফর্মুলা হলো 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পায়ের মান 22/7, আর এর মান 7 7 49, আর এর মান তো 7, এই যে 7 বের করেছি, ইন্টু হাইট মানে 24, যা এখন বের করলাম। 7 7 49, 3 8 24, তাহলে এখন গুণ করো, 8 দোকানে 16 6, 8 দোকানে 16 একে 17, ইন্টু 7, 6 7 42 2, 7 7 49, আর 4 53, 53 3 7 5 12, তাহলে 1232 হবে সঠিক উত্তর, অপশন এ। একটি বিদ্যালয়ে 100 জন বালক রয়েছে, 80 জন বালিকা একটি পরীক্ষায় বালকদের 48%, বালিকাদের 30% পাস করে, তাই ফেল করা শিক্ষার্থী শতকরা হার কত? তাহলে বয়েস ছিল 100, গার্লস ছিল 80, বালকদের 48% পাস করে, তাহলে ফেল করে কতটুকু? তার মানে 100 থেকে 38 বিয়োগ করে মানে 52%, তার মানে 100 এর 52% মানে 52ই হবে, এটা হলো ফেল করে বালক। একই রকম ভাবে আমরা গার্লস এর ক্ষেত্রে 30% পাস করে, তাহলে ফেল করে 70%, 80 এর 70% বের করলেই আমার হবে ফেল, তার মানে কি 80 70 56, তাহলে গার্লস ফেল। এখন বলছে ফেল করা শিক্ষার্থী শতকরা হার কত? তাহলে ফেল করলো কত সেটা আমি নিয়ে নেব, 6 2 8, 5 5 10, 108, আর টোটাল ক্যান্ডিডেট 180, 180 এর মধ্যে 108 জন ফেল করেছে, তার পার্সেন্টেজ নির্ণয় করতে বলেছে। 6 18 108, তাহলে 60%। লীলা এবং তার মায়ের বর্তমান বয়সের অনুপাত 3:8। লীলার জন্মের সময় মায়ের বয়স ছিল 25 বছর, তাহলে মায়ের বর্তমান বয়স কত? বর্তমান বয়সের অনুপাত 3:8, তাহলে আমি বলতে পারি লীলার বয়স 3x, তার মায়ের বয়স হবে তার মানে 8x, তাহলে জন্মানোর সময় তার মায়ের বয়স ছিল 25 বছর, তার মানে লীলার সঙ্গে যদি আমি 25 বছর অ্যাড করি তাহলে নিশ্চয়ই তার মায়ের বয়সের সমান হবে। তাহলে 8 এর থেকে 3 গেলে হবে 5x ইকুয়াল টু 25, x ইকুয়াল টু 5, আমাকে বের করতে বলছে মায়ের বর্তমান বয়স কত, মানে 8x এর মান আমাকে নির্ণয় করতে হবে, x এর মান 5, তাহলে 5 8 40। টাকা 4 বছর বার্ষিক M% বিনিয়োগ করলে অর্জিত সুদ কত? মানে সরল সুদের ক্ষেত্রে সুদের হার নির্ণয় করতে I ইকুয়াল টু PTR/100, I এর মান 520, P 2600, 4 ইন্টু M/100, এই তো অঙ্ক। এটা কাটো, 26 দোকানে 52 20, 4 5 20, তার মানে M এর মান আমরা পাবো 5%। ABC এর বিনিয়োগের সময়ের অনুপাত 5:8:4, তাদের প্রাপ্ত অর্থের পরিমাণ 8:63, তাদের লাভের অনুপাত কত? তাহলে একটু আগে তোমাদের শিখানো হলো যে লাভ ইকুয়াল টু কি, অ্যামাউন্ট ইনটু টাইম, এই লজিক দিয়ে আমাকে করতে হবে। তার মানে প্রথম জনের A B C 3 জনের ক্ষেত্রে লাভের অনুপাত, তাহলে A B আর হলো C, এর বিনিয়োগ 5 আর এর সময় হলো 8, তাহলে 5 8 40, এর প্রফিট। একই রকম ভাবে B এরটা 6 8 48, আর C এরটা 3 4 12। এবার তুমি কাটাকাটি করো, 4 10 40, 4 12 48, 3 4 12, এটাই হবে উত্তর। পরেরটা ত্রিকোণমিতির অঙ্ক, দেখো এটাকে আমি সিম্পলিফিকেশন করব, তাহলে cos A
ইন্টু 1 মাইনাস সাইন এ, লসাগু করে দিলাম, তাহলে 1 মাইনাস সাইনে চলে গেলে গুণ হবে, তার মানে 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, আর এখানে পড়ে রয়েছে আমাদের হাতে কস স্কোয়ার এ, তাহলে নিচে দেখো কস এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এটা আমাদের হাতেই থাক, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হলো 1, তাহলে 1 1 এখানে একটা 1 রয়েছে 2 হবে, তাহলে আমি বলতে পারি 2 মাইনাস, এটাকে যেহেতু কি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে এটা 1 সামনে একটা 1 1 1 2 সাইন এ, আর নিচে থাকবে আমাদের কস এ 1 মাইনাস সাইন এ, তাহলে উপরের থেকে আমি 2 কমন নিতে পারবো, তাহলে 2 যদি কমন নেই তাহলে আমাদের পড়ে থাকবে 1 মাইনাস সাইন এ, আর নিচে পড়ে থাকবে কস এ, আর পড়ে রয়েছে 1 মাইনাস সাইন এ, তাহলে এই যে সাইনে সাইনে কাটাকাটি, তাহলে 2 বাই কস এ, কস এর উল্টা মানে সেক এ, লিখতে পারি 2 সেক এ। নল এ 8 ঘন্টা একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে এবং নল বি 6 ঘন্টায় ভর্তি করতে পারে। নল সি একটি নির্গমণ্ডল যা 10 ঘন্টা ট্যাঙ্কটি ফাঁকা করে, কিন্তু সি নলটা ফাঁকা করে, এটা খালি মাথায় রাখবে। এবং যদি এ বি এবং সি একসাথে চালু হয় এবং 4 ঘন্টা পরে নল এ বি কে বন্ধ করে দেওয়া হয়, তাহলে সি নলটি কত ঘন্টায় ট্যাঙ্কটি ফাঁকা করবে? তাহলে এ নল রয়েছে আমাদের, বি নল আর সি নল। এ নলটি ভর্তি করে, আচ্ছা, বি নলটি ভর্তি করে এবং সি নলটি নিয়ে যা 10 ঘন্টা ফাঁকা করে, মাইনাস দিয়ে দিলাম। তাহলে এর সময় নেয় 8 ঘন্টা, বির ক্ষেত্রে 6 ঘন্টা এবং সির ক্ষেত্রে 10 ঘন্টা। তাহলে এখানে টোটাল ইউনিট কাজ আমরা বের করে নেব, তাহলে কত হবে 120, এর এলসিএম নিয়ে নিলাম। তাহলে এর এফিসিয়েন্সি হবে 8 15 120, বির এফিসিয়েন্সি হবে 6, 120 কে 6 দিয়ে ভাগ, তাহলে 20, একই রকম ওই সির এফিসিয়েন্সি 120 কে 10 দিয়ে ভাগ, মানে 12 টোটাল ইউনিট, এটা হলো এফিসিয়েন্সি। এখন কন্ডিশনে আসি, কি বলছি, যদি এ বি সি একসাথে চালু করা যায়, তিনজনে একসঙ্গে কাজ করবে, তারপর 4 ঘন্টা পর নল এ বি বন্ধ করে দেওয়া হলো, তাহলে এ বি সি একসাথে চালু করা হয় এবং 4 ঘন্টা কাজ করে, তার মানে তাহলে এ বি সি একসঙ্গে যদি কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে সেটা আমি হিসাব করে নিই। এ ও বি ভর্তি করে, তাহলে 20 আর 15 যোগ করো 35, আর বি খালি করবে মাইনাস, তাহলে বি এরটা সি খালি করবে, তাহলে সি এরটা মাইনাস করে দিতে হবে, তার মানে 23 ইউনিট। 23 ইউনিট কাজ করলো, আর কত ঘন্টা কাজ করলো সেই কাজটা তারা? 4 ঘন্টা করলো, তাহলে 23 ইন্টু 4, তাহলে তারা করলো ওই কাজটা 92 ইউনিট কাজ করে নিল। তাই 92 ইউনিট তো কাজ হয়ে গেল, তারপরে কি হলো, এ আর বি স্টপ করে দেওয়া হলো, তাহলে এ ও বি বন্ধ করে দেওয়া হলো। তাহলে এ ও বি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কাজ করবে এখন কি, তাহলে সি। এখন সি ওই ট্যাঙ্কটা ফাঁকা করতে কত টাইম লাগবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে 92 ইউনিট কাজ অলরেডি হয়ে গেল, পড়ে রইলো আর কত, তাহলে 120 থেকে আমাকে 92 বিয়োগ করতে হবে, তাহলে 120 মাইনাস 92। আচ্ছা এক মিনিট, বলছে এ বি বন্ধ করে দেওয়া, নল সি কত ঘন্টায় ট্যাঙ্কটি ফাঁকা করবে, সরি, কারণ কি দেখো যতটুকু ভর্তি হয়েছিল কত ইউনিট, 92 ইউনিট, তারপর তো এ ও বি নল বন্ধ করে দেওয়া হলো, কাজ করবে কি সি? সি তো আর ভর্তি করবে না, সি হলো ফাঁকা করবে। কতটুকু ফাঁকা করবে? আসলে যতটুকু ভর্তি করেছিল ততটুকুই ফাঁকা করবে, তার মানে সি ভর্তি, টোটাল ভর্তি হয়েছিল 92 ইউনিট, এই 92 ইউনিটই সি ফাঁকা করবে, তার মানে 92 ইউনিট ফাঁকা করবে। তাহলে সি ফাঁকা করে সির এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, যেহেতু সি এর টাইম আমাকে বের করতে হবে, তাহলে সি এর এফিসিয়েন্সি হলো 12। কাটাকাটি করে দাও, তাহলে যদি 4 দিয়ে কাটা করি, 4 দোকানে 8, 1 3 4 12, তাহলে 23/3 ঘন্টা। এক ব্যক্তি পি ও কিউ সমান দূরত্ব 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 15 কিলোমিটার, তিনটি ভিন্ন গতিবেগে অতিক্রম করে, দূরত্ব অতিক্রম তার মোট সময় লাগে 45 মিনিট। পি ও কিউ পর্যন্ত মোট দূরত্ব কত ছিল সেটা বের করতে হবে। আমি ধরলাম টোটাল দূরত্ব 3d, তাহলে তিনটা অংশ বলছে সমান ভাগে হবে, তার মানে একটা হবে ডি, সমান দূরত্ব প্রত্যেকটা ভাগ, পরেরটা ডি, তাহলে পরেরটা ডি। তাহলে এখানে টাইম দেওয়া রয়েছে, তাহলে টাইম দেওয়া হচ্ছে 45 মিনিট, একে ঘন্টায় মানে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 45/60, 3 15 45, 4 15 60, তাহলে 3/4 ঘন্টা হলো ওভারঅল টাইম লাগলো, টোটাল টাইমটা লাগবে 3/4। তার মানে আমি প্রত্যেকটা পার্ট পার্ট করে হিসাব করি কত টোটাল টাইম লাগবে, তার দুটো ইকুয়াল মানেই তো
করলেই তো আমাদের অঙ্ক হবে, এটাই হলো লজিক। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কত ডিস্টেন্স গিয়েছে, ডি ডিস্টেন্স, কত বেগে গেল, 10 কিলোমিটার/আওয়ার বেগে। এই যে দূরত্ব বাই গতিবেগ, প্রথম ক্ষেত্রে টাইম আমরা বের করে নিলাম, এরকম করে তিনটা টাইম বের করব। পরের ক্ষেত্রে যাবে এই ডি ডিস্টেন্সই 12 কিলোমিটার/আওয়ার বেগে, তারপরটা ডি ডিস্টেন্সই 15 কিলোমিটার/আওয়ার বেগে। তার মানে তিনটা টাইম যোগ করলে আলটিমেট টোটাল টাইমটা হবে, এই টোটাল টাইমের মানই হলো 3/4, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতেই পারি 3/4। উপর থেকে ডি কমন যাচ্ছে, আর নিচে তুমি লসাগু করে দাও, 10 12 15 লসাগু করলে হবে 60, 6 10 60, 5 12 60, 4 15 60। তাহলে 3/4 ইকুয়াল টু ডি, 6 5 11 4 15/60। তাহলে কাটাকাটি করলে 4, তাহলে ডি এর মান আমরা বের করলাম এখান থেকে 3। এখন বলছে মোট দূরত্ব কত, তাই ডি মানে কি একটা পার্ট, এরকম কতগুলি পার্ট ছিল, 3টা পার্ট, তাহলে 3 3 9 বা 3D 3 3 9, তার মানে কি 3 3 9 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। তাহলে আজকে ক্লাসে এই 21খানা অঙ্ক ছিল, এই 21খানা অঙ্ক আমরা সলভ করলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই এই ক্লাস থেকে উপকৃত হবে। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।